নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। ভোটের উত্তাপ ক্রমশই চড়ছে আর ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে। চড়ছে আর ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে। আজকে আমরা চলে এসেছি হাওড়ার বাগনানে। বাগনানের মানুষ তারা কি ভাবছেন, এই ভোটে বাগনানে কি ইস্যু, আবার একই সঙ্গে সার্বিকভাবে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যে ইস্যুগুলো চর্চার মধ্যে রয়েছে সেগুলোই বা কোনটা কতটা প্রভাব ফেলতে পারে এই বাগনান কেন্দ্রের ফলাফলে, এই সব নিয়ে আমরা একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ পাল, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন ভাস্কর রায়, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শফিকুল আলম। এ প্রসঙ্গে বলে রাখি যে ভাস্কর রায় তিনি এই কেন্দ্রের প্রার্থীও সিপিআইএম এর, এবং যদিও এখনো কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, কিন্তু পার্শ্ববর্তী কেন্দ্রের প্রার্থী হওয়ার জোর জল্পনা চলছে শফিকুল আলমকে ঘিরে। আমরা ডেফিনেটলি চূড়ান্ত তালিকার অপেক্ষা করছি। আর রয়েছেন এখানকার সাধারণ মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক, তাদের কাছেও আমরা যাব এবং তাদের কাছ থেকেও তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। তারা প্রশ্ন করতে পারবেন এই মঞ্চে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে। বিজেপির তরফ থেকে প্রতিনিধির জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রচার তুঙ্গে সব ক্যাম্পেই, কাজে এখনো পর্যন্ত তারা এসে পৌঁছতে পারেননি। তারা চেষ্টা করছেন, একটু অনিশ্চয়তা রয়েছে ডেফিনেটলি। আমি প্রথমে বিশ্বজিৎকে দিয়ে শুরু করি। বিশ্বজিৎ, আমরা যদি দেখি যে এর আগে 30,000-এর কাছে, 30,000-এর ওপর ব্যবধানে বিজেপিকে পরাস্ত করেছিলেন অরুণাভ সেন। তো এই 5 বছর অরুণাভ সেনের কোন কোন কাজ বা কি ধরনের কাজ, যেগুলোর ওপর ভরসা করে, যেগুলোকে সামনে রেখে আপনারা এই নির্বাচন লড়তে যাচ্ছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু বাগনান কেন্দ্রে না, বাংলার প্রতিটা প্রান্তে যে উন্নয়ন হয়েছে অলিতে গলিতে, সেটা আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না। সাধারণ মানুষ সেটা দেখতে পেয়েছে। আমরা শুধু এটা বলবো যে আমরা কি করেছি আর কি করতে পারিনি সে প্রসঙ্গে আমি পরে গেলাম। আমরা 15 বছর ধরে ক্ষমতায় আছি। আমরা যেভাবে মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পৌঁছে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে এখন যুবসাথী, ভূমিহীন কৃষক, এবং প্রত্যেক গ্রামে প্রত্যেক বুথে বুথে আমার পাড়া আমার সমাধান দিয়ে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে সাধারণ মানুষের কথা শুনে যে কাজ হয়েছে, অভূতপূর্ব কাজ। বিশ্বজিৎ, আপনি নিজেও যুব তৃণমূল কংগ্রেস তার নেতা, তো এই যে যুব সাথী, যেটা আমরা দেখেছিলাম যে প্রথমে 15ই আগস্ট যেটা শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল, তারপর বলা হলো যে এপ্রিল থেকে, এবং আমরা দেখলাম যে এর মধ্যে অলরেডি সেটা শুরু হয়ে গেছে। তো এখনো পর্যন্ত আপনি যুব সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব দেখতে পাচ্ছেন বা তা নিয়ে উৎসাহ দেখতে পাচ্ছেন? প্রচুরভাবে প্রভাব পড়েছে এই যুবসাথীর। প্রত্যেকটা যুবক ভাই যারা আমাদের পড়াশোনার সাথে যুক্ত, যাদের চাকরির পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, এবং প্রত্যেকটা মানুষের যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে, প্রায় 80 থেকে 85% অলরেডি অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আর যৎসামান্য যেগুলো প্রবলেম আছে কোনো এন্ট্রির ক্ষেত্রে, সেগুলো হয়তো খুব শীঘ্রই তাড়াতাড়ি আমাদের আজকে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এটি সভামঞ্চ থেকে ঘোষণা করেছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ছেড়ে দেওয়ার জন্য। বিরোধীদের তরফ থেকে যেটা অভিযোগ, যে যখন আপনারা যুবসাথী দিচ্ছেন আসলে আপনারা কাজ দিতে পারছেন না, কর্মসংস্থান দিতে পারছেন না, যে কারণে বেকার ভাতাকে অন্য নামে ফিরিয়ে আনতে হয়েছে। না, এরকম কোনো ব্যাপার নেই। বেকার ভাতা অন্য নামে দেওয়ার নয়, এই যুবকদের পাশে দাঁড়ানো সরকার। এর আগে অনেক সরকার তো ছিল, কোনোদিন যুবকদের জন্য কিছু ভেবেছিল? আজকে বলুন, একটা শিশু জন্মগ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছাড়া, এর আগে বামপন্থী সরকার ছিল, কেন্দ্রের মসনদে বিজেপি সরকার আছে, অনেক জায়গায় ডবল ইঞ্জিন সরকার আছে, প্রত্যেকবারে নির্বাচনের আগে তারা ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেয় কিন্তু কটা পালন করেন। আমাদের সামনে দিল্লির নির্বাচন হয়েছে, আমরা দেখেছি যে তাদেরকে ঘোষণা করেছিলেন যে আমরা ক্ষমতায় এলে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদেরকে 2500 টাকা করে দেবো। আজ 1 বছর অতিক্রান্ত, কটা মহিলা পেয়েছেন ওখানকার
বিজেপিকে আমরা এটা প্রশ্ন করতে চাই। আমি আসবো বিশ্বজিৎ আপনার কাছে। আমি ভাস্কর বাবুর কাছে আসি। ভাস্কর বাবু, আমরা যদি দেখি যে বাগনান একটা গ্রামীণ এলাকা ছিল, যেখানে কৃষিটাই মূল ছিল। আজ খুব স্বাভাবিক, তার প্রক্সিমিটি, কলকাতার সঙ্গে তার যে প্রক্সিমিটি, তার যে নৈকট্য, সেটার কারণে খুব দ্রুত এটা এই মুহূর্তে একটা আধা শহর বলা যেতে পারে, বা প্রায় শহর একটা বলা যেতে পারে। একটা নাগরিক জীবনের একটা প্রভাব সেটা প্রবলভাবে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবে যে আজকে গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় এই বাগনানে যা যা হয়েছে, বা যা যা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সার্বিকভাবে রাজ্যের যে সমস্ত প্রকল্প যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়েছে, সেগুলোর যে প্রভাব, সেটাকে আপনারা কাউন্টার করবেন কি দিয়ে? আমি প্রথমে আমার সহযোগী যারা আসছেন দুটো রাজনৈতিক দলের, সেই দুই বন্ধুকে আমি অভিনন্দন জানাই, আপনাদের সকলকে। প্রথম কথা আমি বলি আপনাদের, আমাদের দেশের রাষ্ট্রের স্বাধীনতার পর আমাদের দেশের একটা সংজ্ঞা আছে, কল্যাণকর রাষ্ট্র। এই কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা কি? কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা হবে সেটাই, আমাদের পৃথিবীর অনেক দেশ কল্যাণকর রাষ্ট্র, আমাদের ভারত তার মায়ের না। সুতরাং কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা কি? উন্নয়ন মানে কি? আমার ভাই বললেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। রাষ্ট্রসংঘের যদি উন্নয়নের ডেফিনেশন আপনি শোনেন, উন্নয়ন কিসের সূচকে নির্ধারণ করা হয়? একটা পরিবার, একটা পাড়া, একটা রাজ্য, একটা দেশের উন্নয়ন নির্ভর করে সেই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সূচকের নিরিখে। উন্নয়ন মানে কোনো সিম্পল একটা খুব নিরীহ প্রশ্ন, যে সেই সূচকগুলো কি আপনারা মিট করতে পেরেছিলেন 34 বছরে? আমরা প্রথমে 77 সালে আসার পর, আপনি জানবেন, নিশ্চয়ই জানবেন, আপনি অভিজ্ঞ রাজনৈতিক, পশ্চিমবাংলায়, না আমি সাংবাদিক, আপনি সাংবাদিকতার জীবনে, তাহলে আপনি নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে 77 সালের আগের পশ্চিমবঙ্গ কি ছিল। আজকের প্রজন্ম সে পশ্চিমবঙ্গ দেখেনি। পশ্চিমবঙ্গে 77 সালে বামফ্রন্ট সরকার আসার পর প্রথম তার করা হয়েছিল একটা বড় কাজ, সে কাজটা হচ্ছে মানুষের অধিকার প্রদর্শন করা, মানুষের অধিকার দেওয়া। সেই অধিকারটা ছিল ভূমি সংস্কারের অধিকার, অর্থাৎ মানুষ, গরিব কৃষকের হাতে জমি দাও, ভূমি তার অধিকার সংস্কার, দাও। জমির পাট্টা দেওয়া, পঞ্চায়েতি রাজ মডেল, ডেফিনেটলি সেটা আপনারা তার কৃতিত্বের দাবিদার। কিন্তু আপনি যখন কর্মসংস্থান, আপনি যখন তার প্রসঙ্গ বলছেন, আপনি যখন উন্নয়নের সেই সূচকগুলোর কথা বলছেন, তখন 34 বছরে কি কলকারখানা হয়েছে? একের পর এক কলকারখানার ঝাঁপ বন্ধ হয়েছে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য, রেড টেপিজম, লালফিতের ফাঁসের জন্য। এটা অস্বীকার করতে পারেন? না, আপনি এটাও যেমন অস্বীকার করতে পারেন না অনেক অংশে, ঠিকই, কিন্তু আবার এটাও আপনি অস্বীকার করতে পারেন না বক্রেশ্বর, হলদিয়া কোন সময়ের রূপকার। কোন সরকার ভেবেছিল স্বাধীনতার পর, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার আসার পর, যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যালস গোটা রাজ্যের কর্মসংস্থানের দিশা দেখিয়েছে। এবং বামফ্রন্ট সরকার যখন দিশা দেখানোর লক্ষ্যে তার সীমিত ক্ষমতা, আপনি জানবেন তখন দেশের একটা আইন ছিল লাইসেন্স প্রথা, যে লাইসেন্স প্রথার জন্য রাজ্যের সরকার তার ক্ষমতা চাইলেই পারতেন না, দিল্লির অনুমোদন লাগতো। মাসুল সমীকরণ নীতি, এসব অনেক বাধা ছিল সেই সময় রাজ্যের সরকারের উন্নয়নের প্রশ্নে। কিন্তু সীমিত ক্ষমতার মধ্যে বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষের, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দিশা দেখানোর লক্ষ্য নিয়ে, শুধু কৃষি নয়, কৃষিতে তো এক সবুজ বিপ্লব হয়েছিল ভূমি সংস্কারের মধ্যে দিয়ে। আমাদের দেশের সংবিধানে বলা ছিল, সেই কৃষি কিন্তু আপনাদের, মানে কৃষি ক্ষেত্রেই আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারলেন না, যার মাসুল আপনাদের দিতে হলো সিঙ্গুরে, যার মাসুল দিতে হলো আপনাদের নন্দীগ্রামে। সেই মাসুল তো 15 বছর ধরে রাজ্যের মানুষ দিচ্ছেন তার মাসুল। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার মানুষের প্রয়োজনে, কোনো রাজনৈতিক দলের তো প্রয়োজনে নয়, দেশের যুব সমাজের মধ্যে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন যে কৃষি ভিত্তিক শিল্প। মানুষেরও যে রায়, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না এই বলে যে মানুষ বামফ্রন্ট সরকারকে সরিয়েছে বলে 15 বছর ধরে মানুষ ভুগছে। মানুষের রায়, মানুষ চুজ করেছে যে বামফ্রন্ট সরকারকে সরে যেতে হবে। মানুষের গণতন্ত্রে এটা তো ঔদ্ধত্য। আপনি যদি বলেন যে আসলে 15 বছর আগে বামফ্রন্ট সরকারকে সরিয়েছে বলে মানুষ তার ফল ভোগ করছে, এটা ঔদ্ধত্য। অন্তত এই 15 বছর পর সেই ঔদ্ধত্য থেকে বেরিয়ে আসুন। আপনি দেখুন, ঔদ্ধত্য নয়, আমি বলছি বামফ্রন্ট সরকার যদি ভুল করে থাকে, মানুষ তার ভুলের প্রায়শ্চিত্ত করেছে। কিন্তু একটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব কি? ভাতা কি ভবিষ্যৎ হতে পারে? আপনি বলুন ভাতা কি ভবিষ্যৎ হতে পারে? ভাতা সাময়িক হতে পারে, ভাতার বিরোধিতা আমরা করছি না, কিন্তু কর্মসংস্থানের দিশা দেখানো যদি রাষ্ট্রের দায়িত্ব না হয়, তাহলে ভাতা দিয়ে কিন্তু কর্মসংস্থান হবে না। আমি আপনার কাছে আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতে হবে। আমি বিরতির পর শফিকুলদার কাছে ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান।